Realme বাংলাদেশে লঞ্চ করে দিল তাদের বাজেট সিরিজ মানে সি সিরিজের আরও একটি নতুন ডিভাইস Realme C31 নামে। সো আজকের ভিডিওতে থাকছে ফোনটির পারফরম্যান্স, প্রাইস এবং ভালো খারাপ দিকগুলো। সাথে থাকছি আমি কাজী নিহাল। Realme C31 হ্যান্ডসেটটি পাওয়া যাচ্ছে মাত্র একটি ভেরিয়েন্টে, যাতে রয়েছে 4GB র্যাম এবং 64GB রম। ফোনটির বক্সটিতে শুরুতেই পাচ্ছেন কিছু ইউজার ম্যানুয়াল ও ওয়ারেন্টি কার্ড। ফোনটির সাথে কোনো ব্যাক কভার বা প্রোটেক্টিভ কেস দেওয়া হয়নি। এরপরেই থাকছে Realme C31 হ্যান্ডসেটটি। এরপরে থাকছে একটি 10 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার এবং সর্বশেষ বক্সটিতে পাচ্ছেন একটি মাইক্রো USB চার্জিং কেবল। সিরিয়াসলি 2022 সালে এসে এরকম নতুন ফোনের সাথে মাইক্রো USB চার্জিং কেবল দেখব বলে আশা করিনি। Realme C31 হ্যান্ডসেটটি পাচ্ছেন লাইট সিলভার এবং ডার্ক গ্রিন এই দুটি কালারে। বাজেট সিরিজের ফোন হলেও ফোনটির ডিজাইন ও আউটলুক খুবই মডার্ন। এর ব্যাক সাইডটা দেখতে অনেকটা Realme 9 ও 9 Proর মতো ডিজাইন করা হয়েছে। ক্যামেরা ওরিয়েন্টেশনগুলো অনেকটা সেম স্টাইলে দেওয়া হয়েছে। তাছাড়া ফোনটির ব্যাক সাইড এবং সাইড ফ্রেম প্লাস্টিক বিল্ডের, তবে প্লাস্টিক বিল্ডের ফোন হলেও ফোনটি খুবই ডিউরেবল, টাফ গ্রিনল্যান্ড সার্টিফাইড। এছাড়া ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে ডাইনামিক টেক্সচার ডিজাইন, যার ফলে কেস ছাড়া ফোনটি ব্যবহার করলেও ফোনটিতে স্ক্র্যাচ পড়ার চান্স খুবই কম। ফোনটির ডান পাশে পাচ্ছেন পাওয়ার বাটন এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটিও এই পাওয়ার বাটনের মধ্যে এমবেড করা। ফোনটির নিচের দিকে থাকছে 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক পোর্ট, মাইক্রোফোন এবং মাইক্রো USB চার্জিং পোর্ট। ফোনটির বাম পাশে থাকছে ভলিউম রকার বাটন এবং সিম ও মেমোরি কার্ড ট্রে। এতে দুটি ন্যানো সিম ও একটি মাইক্রো SD কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন। ফোনটির উপরের অংশ একদম ফ্ল্যাট, মানে এতে থাকছে না কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন বা IR ব্লাস্টার। ডিসপ্লে হিসেবে ফোনটির সামনে থাকছে একটি নচ ক্যামেরা ডিসপ্লে। ডিসপ্লেটি 720x1600 পিক্সেলের, যা একটি HD ডিসপ্লে। IPS LCD প্যানেলের ডিসপ্লেটির পিক্সেল পার ইঞ্চ ডেন্সিটি মাত্র 270। 6.5 ইঞ্চির একটি ডিসপ্লেতে 720 পিক্সেল রেজলিউশন খুবই ব্যাড একটি কম্বিনেশন। ডিসপ্লেটির ওভারঅল ব্রাইটনেসও আমার কাছে খুব কম মনে হয়েছে, ফলে বাইরে বা রোদের আলোতে ডিসপ্লেটি দেখতে ভালোই সমস্যা হতে পারে। তবে ওভারঅল বাজেট সিরিজের ফোনগুলোতে আমরা এই ধরনের ডিসপ্লে দেখে এসেই অভ্যস্ত। তবে ভিডিও স্ট্রিমিং বা গেমিংয়ের সময় এগুলো কিছুই চোখে পড়ে না। বিশেষ করে ইনডোর লাইটিং কন্ডিশনে ফোনটির ডিসপ্লেকে এভারেজ ডিসপ্লেই বলা যায়। প্রসেসর হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে চাইনিজ ইউনিসকের T612 প্রসেসরটি। 12 ন্যানোমিটারের octa-core প্রসেসরটির বুস্ট ক্লক ফ্রিকোয়েন্সি প্রায় 1.82 GHz পর্যন্ত যায় এবং প্রসেসরটির সাথে GPU হিসেবে থাকছে Mali G57, যা খুবই ভালো দিক, কারণ বাজেট ফোনগুলোতে আমরা অনেক সময়ই দুর্বল প্রসেসরগুলো পেয়ে থাকি, ফলে গেমিংয়ের সময় প্রচুর ল্যাগের দেখা পেতে হয়। সো ভালো প্রসেসরের সাথে ফোনটিতে দেওয়া হয়েছে UFS 2.2 স্টোরেজ সিস্টেম এবং এর সাথে থাকছে 4GB LPDDR4X র্যাম, যার ফলে ফোনটির বেঞ্চমার্কিং স্কোর খুবই ভালো ছিল। AnTuTu বেঞ্চমার্কে ফোনটির স্কোর ছিল 2,08,000-এর মতো, ফলে ডিভাইসটি দিয়ে ভালোই গেমিং পারফরমেন্স আশা করা যায়। ফোনটিতে PUBG মোবাইল গেমটি খেলতে পারবেন HD গ্রাফিক্স ও হাই ফ্রেম রেটে। এছাড়াও বাজেট ফোন হলেও ফোনটির জাইরোস্কোপের পারফরমেন্স খুবই ভালো লেগেছে আমার কাছে। UFS 2.2 স্টোরেজ সিস্টেমের জন্য গেমিংয়ের সময় তেমন কোনো ল্যাগের দেখা পাইনি। এছাড়া 720 পিক্সেল স্ক্রিনের জন্য ফোনটি গেমিংয়ের সময় খুব একটা হিট হয় না, যা খুবই ভালো ব্যাপার। অপারেটিং সিস্টেম হিসেবে ফোনটিতে থাকছে Android 11 এবং UI হিসেবে থাকছে Realme UI এর R এডিশন। চলে আসি ক্যামেরা সেকশনের রিভিউতে। ফোনটির পিছনে থাকছে 3টি ক্যামেরা, একটি 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফিল্টার ক্যামেরা। বুঝতেই পারছেন মেইন ক্যামেরা ছাড়া বাকি দুটি ক্যামেরা তেমন কোনো কাজের নয়। 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সরটি মোটামুটি কালার অ্যাকুরেট। এছাড়া স্যাচুরেশন লেভেলও মোটামুটি ঠিকই ছিল। দিনের বেলা বা ভালো আলোতে ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে ভালো শট নিতে পারবেন। তাছাড়া ফোনটিতে দেওয়া হয়েছে নাইট মোডের সাপোর্ট, তবে তা খুব একটা কাজ করে না। এছাড়া ম্যাক্রো লেন্সের পারফরমেন্সও খুবই অ্যাভারেজ ধরনের। ফোনটির সামনে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যা বর্তমান স্ট্যান্ডার্ড অনুযায়ী খুবই লো। সেলফি ক্যামেরাটি দিয়ে কাজ চালানোর মতো সেলফি তুলতে পারবেন। সেলফি ক্যামেরার স্কিন টোনের কালার এবং স্যাচুরেশন লেভেলও ভালোই ছিল। ফোনটির পিছনের ক্যামেরা দিয়ে 1080 পিক্সেলে ভিডিও রেকর্ড করতে পারবেন 30 ফ্রেম পার সেকেন্ডে এবং ভিডিও ক্যামেরাতে দেওয়া হয়নি কোনো স্টেবিলাইজেশনের সাপোর্ট। এছাড়া ফোনটির ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন 720 পিক্সেল 30 ফ্রেম পার সেকেন্ডে। ব্যাটারি হিসেবে ফোনটিতে থাকছে 5000 mAh ব্যাটারি।
ফোনটির ডিসপ্লেটি 720 পিক্সেল রেজলিউশনের হওয়াতে ফোনটি খুবই চার্জ এফিশিয়েন্ট, ফলে ফোনটিকে টানা একদিন বা 2 দিনের মতো চার্জ ছাড়াই ব্যবহার করতে পারবেন। তবে ফোনটিকে চার্জ করার জন্য দেওয়া হয়েছে 10 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার। ফোনটিতে 10 ওয়াটের বেশি ফাস্ট চার্জিং সাপোর্ট করে না, যা খুবই হতাশাজনক। ফলে ফোনটিকে 0 থেকে 100% পর্যন্ত চার্জ করতে সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টার মতো। এছাড়া একবার ফুল চার্জে ফোনটিতে অলমোস্ট 14 থেকে 15 ঘন্টা ভিডিও স্ট্রিমিং করতে পারবেন এবং 8 থেকে 9 ঘন্টা গেমিং করতে পারবেন। স্পিকার হিসেবে ফোনটিতে থাকছে একটি মাত্র ব্যাক ফায়ারিং স্পিকার, যা খুবই ব্যাড ডিজাইনিং আমার মতে, কারণ গেমিং বা ভিডিও স্ট্রিমিংয়ের সময় স্পিকারটি ইজিলি ব্লক হয়ে যাচ্ছিল। এছাড়া স্পিকারটির লাউডনেসও কম মনে হয়েছে আমার কাছে। এছাড়া ফোনটিতে অ্যাক্সেলেরোমিটার, জাইরোস্কোপ ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো সকল প্রয়োজনীয় সেন্সর রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেট। সো এখন চলে আসি ফোনটির প্রাইজিংয়ে। তো ফোনটির অফিসিয়াল প্রাইস নির্ধারণ করা হয়েছে 13,000 টাকা, যা আমার কাছে খুবই ওভার প্রাইস মনে হয়েছে। এছাড়াও 11, 12, 13 তারিখে দারাজে ফোনটির প্রি সেল চলছে, সেখানে ফোনটি পাচ্ছেন 1,000 টাকা ডিসকাউন্টে মাত্র 12,000 টাকায়। সো এই ছিল ফোনটির রিভিউ। আমার কাছে মনে হয় বাজেট গেমিংয়ের জন্য ফোনটি না কেনাই ভালো। আমার কাছে মনে হয় ফোনটি মূলত বয়স্ক ব্যক্তিদেরকে টার্গেট করে বানানো হয়েছে, যার ফলে গেমিং বা ফটোগ্রাফি বাদে অন্যান্য সকল কাজে ফোনটি ইউজ করতে পারবেন খুবই স্বাচ্ছন্দ্যে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। এছাড়াও আমাদের ফিউচার ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।